টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করব। ভূগোলের আজকের আলোচিত অধ্যায় সমস্থিতির ধারণা। এই সমস্থিতির ধারণা অধ্যায়টি থেকে আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। একটি হলো এই সমস্থিতি সম্পর্কে বিখ্যাত ভূতত্ত্ববিদ জর্জ এইরির মতবাদ, এবং অপর কোশ্চেনটি এই সমস্থিতি ধারণার পরিপ্রেক্ষিতে বিখ্যাত বিজ্ঞানী তথা ভূতত্ত্ববিদ প্রাটের তত্ত্ব। এই এইরি এবং প্রাটের তত্ত্বগুলো নিয়ে আজকে আলোচনা শুরু করব। প্রথমে আমি তোমাদের এই সমস্থিতি সম্পর্কে জর্জ এইরির যে মতবাদ দিয়েছিলেন সেই বিষয়ে আলোচনা শুরু করছি। 1885 সালে এই সমস্থিতি মতবাদ সম্পর্কে বিভিন্ন বিতর্ক দেখা দিলেও গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী এইরি যে মতবাদটি প্রকাশ করেছিলেন সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমস্থিতি সম্পর্কে এইরি যে সমস্ত তত্ত্বগুলোর কথা বলেছিলেন বা মতবাদগুলোর কথা বলেছিলেন সেগুলো হলো, তিনি বলেছিলেন অপেক্ষাকৃত হালকা শিলায় গঠিত ভূত্বক এবং নিম্নস্থ ভারী পদার্থের ওপর ভাসমান রয়েছে। এই মতকে অনুসরণ করে তিনি বলেছিলেন যে কোনো পদার্থ জলে ভাসলে তার কিছুটা অংশ জলের নিচে থাকে, আর ঠিক সেরকমভাবেই মহাদেশগুলোর নিচের অংশ তরল গুরুমণ্ডলের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলোকে নিচের দিক থেকে বেশি প্রসারিত এবং নিচু স্থানগুলি কম প্রসারিত হয়ে অবস্থান করে, যার ফলস্বরূপ উদাহরণ দিয়ে বলা যায় হিমালয়ের ভূ অভ্যন্তরে প্রায় 71 কিলোমিটার প্রথিত বলে মনে করা হয়ে থাকে। এইরির মতে ভূপৃষ্ঠস্থ প্রতিটি পর্বতের নিচে অল্প ঘনত্বের শিলারাশি দ্বারা গঠিত একটি মূল বা শিকড় অঞ্চল থাকে, যাকে বলা হয় রুট জোন। আর এর সত্যতা প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন মাপের লোহার দণ্ডকে পারদপূর্ণ একটি পাত্রে রেখে দেখিয়েছিলেন যে সেই উচ্চতা অনুসারে পারদের অভ্যন্তরে প্রবেশ করে। এছাড়াও তিনি বলেছিলেন মডেলের একটি বাস্তব প্রয়োগ করেছিলেন স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে। ভূবিজ্ঞানীদের মতে এই অঞ্চলটির ওপর জমে থাকা প্লিস্টোসিন যুগে বরফ স্তরের প্রতিনিয়ত গলনের দরুন তার উপরিস্থিত ভার প্রতি মুহূর্তেই লাঘব হয়ে চলেছিল, যারই ফলশ্রুতি হিসেবে অঞ্চলটি প্রতি বছর প্রায় 1 সেন্টিমিটার করে উচ্চতা লাভ করে চলেছে। আর তাদের মতে সম্পূর্ণ সাম্য অবস্থায় পৌঁছতে এই অঞ্চলটিকে আরও প্রায় 213 মিটার উচ্চতা লাভ করতে হয়েছিল। তবে এইরির এই মতবাদটি সেই সময় বিজ্ঞানী মহলে যথেষ্ট পরিমাণে সাড়া ফেলে দিলেও সেটা কিন্তু সমালোচিতও হয়েছিল। আর এই সমালোচনার কারণগুলো ছিল হিমশৈল বা বরফের মতো হিমালয়ের ভাসমানতাও যদি প্রায় 1:9 হয়, তাহলে 8,848 মিটার উঁচু হিমালয়ের ভূ অভ্যন্তরের গভীরতা হবে প্রায় 79,632 মিটার, যা কিন্তু একেবারেই বাস্তবে সম্ভব নয়। যার কারণ হালকা শিলা বা শিয়াল অর্থাৎ সিলিকন এবং অ্যালুমিনিয়াম, যার ঘনত্ব প্রায় 2.7 গ্রাম পার ঘন সেমি। এই মহাদেশীয় শিলায় গঠিত পর্বতের পক্ষে অপেক্ষাকৃত ভারী শিলা বা সীমা অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম, যার ঘনত্ব প্রায় 3 গ্রাম পার ঘন সেন্টিমিটার, এর মধ্যে অত গভীর পর্যন্ত প্রথিত থাকা সম্ভব নয়। এই ভূ অভ্যন্তরে 79,632 মিটার গভীরে উষ্ণতার পরিমাণ এতটাই বেশি যে ওই অবস্থায় কোনো পদার্থের কঠিন অবস্থাতে থাকাও কিন্তু সম্ভব নয়। এই সমস্থিতি ধারণার পরিপ্রেক্ষিতে প্র্যাটের যে তত্ত্ব, সেই তত্ত্বের কথা বলতে গেলে এবার বলা যায় 1859 সালে গণিতবিদ এবং ধর্মযাজক J.H. প্র্যাট এই সমস্থিতি সম্পর্কীয় তত্ত্ব প্রকাশিত হওয়ার প্রায় 4 বছর পরে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূখণ্ডের ভারসাম্যের বিষয়ে একটি নতুন তত্ত্ব প্রকাশ করেছিলেন। আর এই তত্ত্বের কথা বলতে গেলে বলা যায় প্র্যাটের মতে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি যে ভূত্বকীয় স্তরগুলো আছে সেগুলোর ঘনত্ব কিন্তু সর্বদা সমান নয়। প্র্যাট মনে করতেন
ভূত্বকের নিচের স্তরে এমন একটি তল রয়েছে যেখানে পদার্থ সমপ্রকৃতির এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ সেখানে সমান চাপ প্রয়োগ করে থাকে। তিনি এই তলকে প্রতিবিধান তল বা প্রতিপূরণ তল নামে অভিহিত করেছিলেন। তার মতে ভূত্বকীয় স্তরগুলি ওই প্রতিবিধান তলে সমান চাপ প্রয়োগ করলেও তাদের ঘনত্বের পার্থক্যের জন্য প্রতিবিধান তলের ওপরে স্তম্ভগুলির উচ্চতায় তারতম্য ঘটেছিল। বেশি ঘনত্বের বা ভারী পদার্থে গঠিত স্তম্ভের তুলনায় কম ঘনত্বের বা হালকা পদার্থে গঠিত স্তম্ভের উচ্চতা বেশি হয়। পর্বতের শিলাস্তরের ঘনত্ব কম বলে তার উচ্চতা বেশি হয়। এছাড়াও মালভূমি, সমভূমি এবং সমুদ্র তলদেশে ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে, যার ফলে তাদের উচ্চতাও ক্রমশ কমে যায়। ঘনত্বের পার্থক্যে কিভাবে উচ্চতার তারতম্য হয় তা বোঝানোর জন্য মহাদেশীয় ভূখণ্ডের বিভিন্ন অংশকে বিভিন্ন ধাতব খণ্ডের সঙ্গে তুলনা করা যায়। রূপো, দস্তা, পাইরাইট, অ্যান্টিমনি, লোহা, নিকেল, তামা, সীসা এই সমস্ত ধাতব খণ্ডগুলি সম আয়তনের হলেও ওগুলোকে যখন পারদের মধ্যে ভাসমান অবস্থাতে রাখা হয় তখন দেখতে পাওয়া যায় ঘনত্বের পার্থক্যের জন্য ওগুলো বিভিন্ন উচ্চতাতে ভাসছে। এর মধ্যে পাইরাইট সবচেয়ে হালকা বলে তার উচ্চতাও বেশি হয়। এছাড়া অবশিষ্ট খণ্ডগুলির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চতাও ক্রমশ হ্রাস পেয়ে যায়। তাই প্রাটের এই তত্ত্বটি নিয়ে বিজ্ঞানী তথা ভূতাত্ত্বিক মহলে সমালোচনারও দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে সমালোচনার যে কথাগুলো বলা হয়েছে সেগুলি হলো, এই বিখ্যাত গণিতবিদ এবং ধর্মযাজক J.H. প্র্যাট অ্যাস্ট্রনোস্ফিয়ারে বিস্তৃত যে প্রতিপূরণ তলের ধারণা দিয়েছিলেন সেটা কিন্তু সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়। কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে ক্ষয়ের ফলে প্রতিপূরণ তল কিছুটা উঠবে, আবার সঞ্চয় ক্ষেত্রে প্রতিপূরণ তল অবনমিত হয়ে যায়। তাই প্রতিপূরণ তল সকল সময় সমানভাবে সমান তলে যে অবস্থান করবে সে কথা কিন্তু সম্পূর্ণরূপে ঠিক নয়। তাই প্রতিপূরণ তলের এই সমতলতা বিঘ্নিত হবে। এছাড়াও ভূত্বকীয় খণ্ডগুলির প্রত্যেকটির সর্বত্র যে নির্দিষ্ট মাত্রার প্রত্যেকটির মধ্যে ঘনত্ব থাকবে সেটাও কিন্তু বাস্তবে একেবারেই সম্ভব নয়। তাই তোমরা তোমাদের এই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এই দুটি তত্ত্বকে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত নেবে। এই দুটো তত্ত্ব কিন্তু ভূগোলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।